প্রিয় ছাত্ররা, আগের দিনে আমরা গ্রুপ 16 এলিমেন্টসের হ্যালাইড পর্যন্ত আলোচনা করেছিলাম। তো তাহলে ওই পর্যন্ত গ্রুপ 16 মৌলের একটা কম্প্যারেটিভ স্টাডি হলো। মৌল হিসেবে তাদের পারমাণবিক ধর্ম, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এবং তাদের হাইড্রাইড, অক্সাইড এবং হ্যালাইড যৌগের বিভিন্ন ধর্ম। তো এই কম্প্যারেটিভ স্টাডি করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে অক্সিজেনের আচরণটা কিছু কিছু ক্ষেত্রে আলাদা। এক্সেপশনাল বিহেভিয়ার অফ অক্সিজেন। বেশ কিছু জায়গায় আমরা অক্সিজেনের আচরণ আলাদা পেয়েছি। তো এখন এই আচরণ আলাদা হওয়ার কারণ কি? তার কারণ মোটামুটি তিনটে। একটা হলো যে অক্সিজেনের আকার খুব ছোট। 2 নম্বর, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে ওদের গ্রুপে যারা আছে, ওর গ্রুপে তাদের সবার তুলনায় বেশি। আর 3 নম্বর, অক্সিজেনের কোনো ডি অরবিটাল নেই, অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। মূলত তিনটে কারণ। এই তিনটে কারণে অক্সিজেন ব্যতিক্রমী আচরণ দেখায়। এখন অন্যান্য যে এক্সেপশনাল বিহেভিয়ার কি আমরা পেয়েছি। এক্সেপশনাল বিহেভিয়ার, তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, একটা হলো ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। এটা আমরা দেখেছি অক্সিজেন একমাত্র গ্যাসীয় পদার্থ, কিন্তু বাকিরা সব কঠিন পদার্থ। এবং তার ব্যাখ্যা করা হয়েছে যে অক্সিজেনের একটা অণুতে 2টো পরমাণু থাকে, O2 হিসেবে থাকে, বাকিরা S8, AC8, T8 এই হিসেবে থাকে। 8টা করে পরমাণু মিলে থাকে। তো তাহলে অক্সিজেনের আণবিক ওজন কম, বাকিদের আণবিক ওজন অনেক বেশি। আণবিক ওজন বেশি হলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হয়ে যায়, আন্তরাণবিক আকর্ষণ বল বেশি হওয়ার কারণে বাকিরা কঠিন আর অক্সিজেন গ্যাসীয় পদার্থ। 2 নম্বর, মাল্টিপল বন্ড ফরমেশন। এখানেও আমরা একটা আলাদা আচরণ পেয়েছি। অক্সিজেনের ডাবল বন্ড অর্থাৎ পাই বন্ধন খুব সুন্দর হয়, কিন্তু অন্যদের ক্ষেত্রে অত ভালো হয় না। বা অক্সিজেনের পিপাই বন্ড হয়, কিন্তু অন্যজনদের পিপাই ভালো হয় না, ডিপাইটা হয় কিছু। এখানে একটা ডিফারেন্স আছে। 3 নম্বর, হাইড্রাইডে একটা এক্সেপশনাল বিহেভিয়ার আছে, যে অক্সিজেনের যে হাইড্রাইড জল, সেই জলেরই একমাত্র হাইড্রোজেন বন্ধন হয়, কিন্তু বাকিদের হয় না। তাহলে এটা একটা ব্যতিক্রমী আচরণ। 4 নম্বর, ম্যাগনেটিক প্রপার্টি। চুম্বকীয় ধর্ম, এখানেও একটা এক্সেপশনাল বিহেভিয়ার আছে। অক্সিজেন কঠিন, তরল বা গ্যাসীয় সমস্ত অবস্থাতেই পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক, কিন্তু বাকিরা সাধারণ অবস্থায় ডায়াম্যাগনেটিক। সুতরাং এইগুলো হচ্ছে মোটামুটি বেশ কিছু। তাহলে 4টে ক্ষেত্রে আমরা
ব্যতিক্রমী আচরণ উল্লেখ করলাম, আরও অনেক আছে। তো তার কারণ আমরা আগেই বলেছি কি কারণে হয়। এবারে আমরা শুধু অক্সিজেন সম্পর্কে পড়ব। শুধু অক্সিজেন বা ইউপ্যাক নাম হচ্ছে ডাইঅক্সিজেন। এর প্রস্তুতি এবং ধর্ম সম্পর্কে পড়তে হবে, তবে অক্সিজেন সম্পর্কে খুব বেশি কিছু আলোচনা নেই। প্রস্তুতিতে একটা যেমন যেগুলো অক্সিজেন রিচ কম্পাউন্ড আছে, যেমন পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে অক্সিজেন রিচ কম্পাউন্ডগুলোকে তাপ দিলে অক্সিজেন পাওয়া যায়, এই বিক্রিয়াগুলো একটু জাস্ট দেখে রাখা। এই বিক্রিয়াটা তো অনেকদিন আগে থেকে আমরা করি। KCl+O2, এটা হলো K2MnO4 প্লাস MnO2 প্লাস O2, এটাও K2CrO4 প্লাস Cr2O3 প্লাস O2। তো এগুলো কি ঘটে সমীকরণ সহ হিসাবে দিতে পারে, যেমন লেড নাইট্রেট, একে তাপ দিলে কি হবে, লেড অক্সাইড প্লাস NO2 প্লাস O2। এগুলো তাপ দিয়ে অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া। এছাড়া তাপ না দিয়েও হয়। একটা বিক্রিয়া আছে, ঘরের তাপমাত্রায় অক্সিজেন কিভাবে প্রস্তুত করা যায়। সোডিয়াম পারঅক্সাইডের ওপর ফোঁটা ফোঁটা করে যদি জল ফেলা হয়, তাহলে কস্টিক সোডা এবং অক্সিজেন তৈরি হবে। এটা অক্সিজেন একটা প্রস্তুতি। এছাড়া আর প্রস্তুতি বিশেষ কিছু দেখার নেই। এবার অক্সিজেনের প্রপার্টিজের মধ্যে আমরা শুধু একটা করব, যে এটা প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচুম্বকীয়। কিন্তু আমরা এমনি যে অক্সিজেনের স্ট্রাকচারটা লিখি, সেখান থেকে প্যারাম্যাগনেটিক ধরা যাবে না, কারণ এখানে সব জোড়বদ্ধ ইলেকট্রন। অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক সেটা আমরা আণবিক কক্ষক তত্ত্ব থেকে বলতে পারি, ইলেকট্রন বিন্যাস দেখিয়ে σ1s করে, যেটা তোমরা ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছিল। তো যাই হোক, অক্সিজেন হচ্ছে পরাচুম্বকীয়। এছাড়া অক্সিজেন থেকে আমাদের কিছু করার নেই। এরপর আমরা চলে যাব ওজোন। অক্সিজেনের আর একটা রূপভেদ হচ্ছে ওজোন। এটা আমরা জানি ভালো করে যে ওজোন বায়ুমণ্ডলে যে বিভিন্ন অঞ্চল আছে, সেই অঞ্চলের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর, এবং সেখানে ওজনটা তৈরি হয় কি করে? বায়ুমণ্ডলের অক্সিজেন থেকেই ওজোন তৈরি হয়। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সেই অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন ওজনে কনভার্ট হয়ে যায়, এবং ওজনও আবার ভেঙে যায়। ওজন খুব আনস্টেবল, সেও আবার অতিবেগুনি রশ্মি শোষণ করে আবার ভেঙে যায়। এইভাবে ওজোন এবং অক্সিজেনের মধ্যে একটা সাম্য বিরাজ করে, যার ফলে ওখানে একটা ওজোন স্তর তৈরি হয়। এটা আমরা পরিবেশ রসায়নেও পড়েছি। এখন রসায়নাগারে কিভাবে ওজোন তৈরি করা যায়, সেটা ল্যাব প্রিপারেশন জন্য আমাদের ওজোনাইজার যন্ত্র আছে, ওজোনাইজার অ্যাপারেটাস। সেখানে কি করা হয়? অক্সিজেন গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ মোক্ষণ করা হয়। তো অক্সিজেন থেকে ওজোন তৈরি হয়। ওজোন
3O2 থেকে 2O3, এর ডেলএইচ হচ্ছে পজিটিভ, তার মানে এটা তাপগ্রাহী প্রক্রিয়া। এখন তাপগ্রাহী প্রক্রিয়া মানে তাপ শোষণ করে, তাহলে তাপ দিলে ফরওয়ার্ড দিকে বিক্রিয়াটা বেশি করে হবে, তাতে ওজনের প্রোডাকশন বেশি হওয়ার কথা, কিন্তু এই বিক্রিয়াকে কিন্তু তাপ দেওয়া হয় না, বরং তড়িৎমক্ষণ নলে যে তড়িৎক্ষরণ করা হয় সেখানে সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ করা হয়, অর্থাৎ নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। দুটো তড়িৎদ্বারের মাঝখানে একটা ইনসুলেটর জাতীয় পদার্থ দেয়া থাকে, যাতে সশব্দ তড়িৎক্ষরণ না হয়, নিঃশব্দ তড়িৎক্ষরণ করা হয়। নিঃশব্দ তড়িৎক্ষরণ হলে তাপ উৎপন্ন কম হয়, তার ফলে ওজন যেটুকু তৈরি হবে সেটা আর ভাঙবে না। এমনিতে ওজন খুব দুস্থিত বা আনস্টেবল। আমরা ওজনাইজার যন্ত্রে যে ওজন পাই এটা মাত্র 10% ওজন পাওয়া, 90% অক্সিজেন থেকে যায়, মাত্র 10% পাই আমরা। আবার তার মধ্যে আবার যদি সশব্দ শুধু ইলেকট্রিক ডিসচার্জ করি, যেটা সশব্দ তড়িৎক্ষরণ, সেটা হলে আরও ভেঙে যাবে, পার্সেন্টেজ আরও কমে যাবে। সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ করলে তাপটা উৎপন্ন হয় না বা খুব কম হয়, তাতে ওজনের বিয়োজনটা কম হয়। এই জন্য ওজন প্রস্তুতিতে সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ করা হয়। এটা ওজনাইজার যন্ত্র থেকে ওজন প্রস্তুতির কথা হলো। এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিক্সচার, O2 এবং O3 মিক্সচার পাওয়া। এখান থেকে এদেরকে সেপারেট করতে হবে। লিকুইড এয়ার দিয়ে এদেরকে লিকুইফাই করা হলো, লিকুইফাইড। তারপরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হলো, O2 আর O3 আলাদা করে। মিশ্রণকে তরল করে নেওয়া হলো প্রথমে, তরল বায়ু দিয়ে। তাহলে তরল অক্সিজেন, তরল ওজন হলো। এদের তো স্ফুটনাঙ্ক আলাদা, অক্সিজেনের স্ফুটনাঙ্ক অনেক কম। এবার আংশিক পাতন করলে অক্সিজেন আগে বাষ্পীভূত হয়ে চলে যাবে, ওজনটা পড়ে থাকবে। এইভাবে এদেরকে আলাদা করে নেওয়া। এটা গেল ওজনের প্রস্তুতি। আচ্ছা, এখন ওজনের প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। প্রপার্টিজ, তো ওজন কিন্তু ডায়াম্যাগনেট। অর্থাৎ ওজন অণুতে আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সেই জন্য ওজন হলো ডায়াম্যাগনেট। অক্সিজেন কিন্তু প্যারাম্যাগনেট। 2 নম্বর, আনস্টেবল। O3 কি হয়, ভেঙে যায়, O2 তে ভেঙে যায়, 2O3 থেকে 3O, এবং এর ডেলএইচ হচ্ছে নেগেটিভ। যেহেতু আমরা দেখলাম প্রস্তুতিতে O2 থেকে O3 ডেলএইচ পজিটিভ, তাহলে O3 থেকে O2 ডেলএইচ নেগেটিভ হবে। আচ্ছা, ডেলএসটা কি? ওয়াই আনস্টেবল। এটা আমরা থার্মোডাইনামিক্স থেকে ব্যাখ্যা করতে পারি। del G equals to del H minus T del S থেকে ব্যাখ্যা করতে পারি। del H নেগেটিভ, del S টা কি হবে? দুটো অণু থেকে 3টে অণু হচ্ছে, এন্ট্রপি বাড়ছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, তার মানে del S টাও পজিটিভ।
তাহলে ডেল জি কী হবে? ডেল জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। ডেল এইচ নেগেটিভ, ডেল এস পজিটিভ, তাহলে তো ডেল জি অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। তার মানে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, সহজেই ঘটে যাবে। তার মানে ওজন হচ্ছে দুঃস্থিত। তাহলে ওজন কেন দুঃস্থিত, এইভাবে তোমাকে থার্মোডাইনামিক্স অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। এবারে এই বিয়োজনটা কিছু কিছু অনুঘটক আছে, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, প্ল্যাটিনাম ইত্যাদি, তারা আরও বাড়িয়ে দেয়। অনুঘটক দিয়ে যেমন বিক্রিয়া ত্বরান্বিত হয়, ওজনের বিয়োজনও ত্বরান্বিত হয়ে যায়। তাহলে এটা গেল ওজনের আনস্টেবল হওয়ার রিজন বা ব্যাখ্যা। 3 নম্বর হচ্ছে অক্সিডাইজিং প্রপার্টি। ওজনের জারণ ধর্মটা খুব বিখ্যাত। ওজন আমরা বললাম দুঃস্থিত, তো ভেঙে গিয়ে কি হয়? O2 হয় প্লাস ও হয়। এটা ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেন দিয়ে ওজন বিজারণ করে দিতে পারে, জারিত করে দিতে পারে পদার্থকে। এই জন্য ওজনের জারণ ধর্ম আছে। ওজন ধাতুকে, অধাতুকে, যৌগকে সবাইকে জারিত করতে পারে। তো কিছু জারণ বিক্রিয়ার উদাহরণ আমাদের পড়তে হবে। আচ্ছা, প্রথমে বলে রাখি যে ওজন ইজ মোর অক্সিডাইজিং দ্যান O2। Why? অক্সিজেনের থেকে জারণ ধর্ম বেশি কেন? কারণ O3 যেমন রুম টেম্পারেচারে সাধারণ তাপমাত্রাতেই এটা ভেঙে যায়, দিয়ে জায়মান অক্সিজেন দেয়, সেটা দিয়ে জারিত করে। কিন্তু O2 তো ভাঙে না। O2 থেকে রুম টেম্পারে কিন্তু জায়মান অক্সিজেন তৈরি হয় না। অণু ভেঙে পরমাণু হয়, তারপরে তো বিক্রিয়া হয়। এখানে তো অটোমেটিক ভেঙে গিয়ে পরমাণু হয়ে যাচ্ছে, ভেঙে বিক্রিয়া করবে। কিন্তু এখানে রুম টেম্পারেচার অক্সিজেন ভাঙে না। অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, এর বন্ডে ডিসোসিয়েশন এনার্জি বেশি, এটা ভাঙে না। তার ফলে সাধারণ তাপমাত্রা অক্সিজেন বিক্রিয়া করতে জারণ ধর্ম দেখাতে পারে না। তাপ দিলে এই বন্ড ভেঙে জায়মান অক্সিজেন হয়, তখন ও জারণ ধর্ম দেখায়। সুতরাং অক্সিজেন অপেক্ষা ওজনের জারণ ধর্ম বেশি। এবং এটার প্রমাণ কি? প্রমাণ করে দেখাও যে হ্যাঁ, তখন আমরা সিলভারের সঙ্গে বিক্রিয়াটা দেখাবো। সিলভারের সঙ্গে ওজনের বিক্রিয়া রুম টেম্পারেচারই হয় 8টিতে, সেখানে Ag2O প্লাস O2, বাদামি বর্ণের সিলভার অক্সাইড তৈরি হয়। কিন্তু সিলভারের সঙ্গে অক্সিজেনের রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া হয় না। অর্থাৎ সাধারণ তাপমাত্রাতে অক্সিজেন সিলভারকে জারিত করতে পারে না, কিন্তু ওজন জারিত করতে পারে। তাই বলা যায় যে ওজনের জারণ ক্ষমতা অক্সিজেনের থেকে বেশি। তাহলে ওজনের জারণ ধর্ম কী করে হচ্ছে, বা ওজন কেন জারণ ধর্ম দেখায়, এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। ওজনের জারণ ধর্ম অক্সিজেনের থেকে কেন বেশি, সেটা ব্যাখ্যা হলো। আর ওজনের জারণ ধর্ম অক্সিজেনের থেকে বেশি, তার প্রমাণ হলো। এবারে উদাহরণ, অক্সিডাইজিং প্রপার্টির আরও উদাহরণ, এক্সাম্পল। যেমন 1 নম্বর হচ্ছে তোমার লেড সালফাইড বলে একটা কালো যৌগ আছে, ব্ল্যাক। এ ওজন দ্বারা জারিত হয়ে গিয়ে লেড সালফেট হয়ে যাবে। 2 নম্বর হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন ফ্লোরাইড হবে না এটা। হ্যাঁ, এটা বিশেষ করে বলে রাখা দরকার যে ওজনের জারণ ধর্ম বেশি ফ্লোরিনের পরে, ফ্লোরিনকে জারিত করতে পারে না।
প্লাস ও থ্রি, সুতরাং এটা এইচএফ হবে না, এক্স মানে হবে সিএল বিআর আই, তিনটে। তাহলে এখানে তৈরি হয়ে যাবে X2 প্লাস জল প্লাস O2, অক্সিজেন নির্গত হবে। তো যদি আমরা এখানে HCl নিই তাহলে Cl2 প্লাস জল প্লাস O2, যদি HBr নিই তাহলে Br2 প্লাস জল প্লাস O2, এবং HBr এর ক্ষেত্রে এটা কালার চেঞ্জ হবে, এটা বর্ণহীন, আর Br2 হচ্ছে লাল। আয়োডিন নিলে HI বর্ণহীন, আয়োডিন এখানে বাদামি হয়ে যাবে, এদের ক্ষেত্রে কালার চেঞ্জ হবে। 3 নম্বর, পটাশিয়াম আয়োডাইড প্লাস জল প্লাস O3, KOH প্লাস আয়োডিন প্লাস O2, এটা তৈরি হবে। তো এখানে পটাশিয়াম আয়োডাইডকে জারিত করে দিল আয়োডিনে ওজন, যার সংখ্যাগুলো লিখতে পারো। এখানে সালফারকে জারিত করে দিচ্ছে, এখানে হ্যালোজেনকে জারিত করছে, এখানে আয়োডিনকে জারিত করছে। এই যে জারণধর্ম বিক্রিয়াগুলো আমরা পেলাম, এখানে কিন্তু দেখো প্রত্যেকটি ক্ষেত্রে অক্সিজেন তৈরি হচ্ছে। আর অক্সিজেন তৈরি হওয়ার কারণ কি? আমরা আগেই বলেছি যে ওজন ভেঙে O2 প্লাস ও হয়, এই ওটা দিয়ে জারিত করছে, এই O2টা থেকে যাচ্ছে। তবে কিছু জারণ বিক্রিয়া আছে যেখানে কিন্তু O2 নির্গত হয় না। দুটো বিক্রিয়া এরকম অ্যাটলিস্ট করে রাখবো আমরা। একটা হচ্ছে SO2 এর সঙ্গে SO2 প্লাস O2 SO2 প্লাস O3 SO3, এখানে কিন্তু আর কোনো অক্সিজেন নির্গত হবে না। আর একটা বিক্রিয়া আছে SnCl2 প্লাস HCl প্লাস O3 SnCl4 প্লাস জল, এখানেও কিন্তু কোনো অক্সিজেন নির্গত হচ্ছে না। এই দুটো এক্সেপশনাল বিক্রিয়া, তো এই দুটোতে অক্সিজেন নির্গত হয় না। তাহলে ওজনের এমন একটি জারণ ধর্মের উদাহরণ দাও যেখানে অক্সিজেন নির্গত হয় না, এই দুটোর মধ্যে একটা দিলেই হবে। আচ্ছা, এটা তাহলে জারণ ধর্মের উদাহরণ দিচ্ছি আমরা। এরপর আরেকটা জারণ ধর্মের উদাহরণ হচ্ছে ট্রেলিং অফ মার্কারি। মার্কারিকে জারণ করে দেয়, মার্কারি প্লাস O3, মার্কিউরাস অক্সাইড প্লাস O2, এখানেও অক্সিজেন নির্গত হয়। এখন এখানে আলাদা করে একটা ট্রেলিং নাম দেওয়া হচ্ছে। এখানে মার্কারি, আমরা জানি মার্কারি যে ধর্ম সেটা হলো কাঁচে আটকায় না, আর মেঝেতে পড়ে গেলে লোহার সাদা সাদা ছোট ছোট গোলক আকার ধারণ করে, গোলকের মতো আকার ধারণ করে ছুটতে থাকে, অর্থাৎ কাঁচে আটকায় না। এর একটা গতিশীলতা ধর্ম আছে, আর সারফেস টেনশন বেশি বলে গুটিয়ে যায়, গোলাকার ধারণ করে। এখন মার্কারি যখন থার্মোমিটার ভেঙে ফেলার অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে, এটা নিশ্চয় দেখেছ, থার্মোমিটারের ভিতরে যে মার্কারি থাকে, তো ভেঙে গেলে ওই মার্কারিটা যখন মেঝেতে পড়ে যায় তখন দেখবে ওই গোল গোল হয়ে ছুটতে থাকছে, মেঝেতে কিন্তু আটকাচ্ছে না এবং মেঝেতে কোনো দাগও রাখছে না। কিন্তু প্লাস যখন আমরা জদ দেখি থার্মোমিটার দিয়ে, জদ দেখা হয়ে গেল, আবার ঝাঁকুনি দিলাম, মার্কারি নেমে গেল, কাঁচটা পরিষ্কার হয়ে গেল, লেখাগুলো পরিষ্কার হয়ে গেল, কাঁচে কিন্তু আটকালো না। এটাই মার্কারির ধর্ম। কিন্তু এই মার্কারি যখন ওজনের সংস্পর্শে আসবে তখন কিন্তু এই ধর্মগুলো থাকবে না।
অর্থাৎ তখন কাঁচে আটকে যাবে, মেঝেতে পড়ে গেলে মেঝেতে আটকে ছড়িয়ে যাবে, ছুটবে না, গতিশীলতা ধর্ম হারাবে, অর্থাৎ মেঝেতে চিহ্ন রেখে যাবে। চিহ্ন রেখে যাওয়াকে বলা হয় ট্রেলিং। যেমন জল ফেললে জলটা গড়াবে, ভিজিয়ে দিয়ে যাবে মেঝেটাকে, জল যে পড়েছে সেটা তুমি বুঝতে পারবে। মার্কারি যদি তার নিজস্ব বৈশিষ্ট্যে থাকে তাহলে মেঝে দিয়ে গেলেও তুমি বুঝতে পারবে না ওখানে মার্কারি গেছে, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু যখন এই মার্কারি ওজনের সংস্পর্শে আসবে তখন কিন্তু মেঝেতে লেগে যাবে, অর্থাৎ চিহ্ন রেখে যাবে। এটাকেই বলা হয় ট্রেলিং। ট্রেলিংয়ের অনেক মানে আছে, তার মধ্যে একটা মানে হচ্ছে চিহ্ন রেখে যাওয়া। তো যাই হোক, এটার কারণ কি? তাহলে ট্রেলিং অফ মার্কারি বলতে কী বোঝো? এটা যে মার্কারি ওজনের সংস্পর্শে আসলে তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, অর্থাৎ গতিশীলতা ধর্ম এবং নষ্ট হয়ে যায়, কাঁচের গায়ে আটকে যায়, এটাকে বলা হয় ট্রেলিং অফ মার্কারি। এর কারণ হলো মার্কারি অক্সিজেন ওজন দ্বারা জারিত হয়ে মার্কিউরাস অক্সাইডে পরিণত হয়। এই মার্কিউরাস অক্সাইড মার্কারিতে দ্রবীভূত হয়ে মার্কারি ধর্মটাকে নষ্ট করে দেয়। এখন এই মার্কারি আবার আগের ধর্মে ফিরে আসবে যদি আমরা একটু জল দিয়ে ওটাকে ঝাঁকাই। কেন? কারণ জল দিয়ে যখন ঝাঁকানো হবে, জলে মার্কিউরাস অক্সাইডের দ্রাব্যতা বেশি বলে ও মার্কারিকে ছেড়ে দিয়ে ত্যাগ করে জলের মধ্যে চলে আসবে। তাহলে মার্কারিতে আর দ্রবীভূত থাকবে না, মার্কারি তখন বিশুদ্ধ হয়ে যাবে, তখন মার্কারি তার ধর্ম দেখাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ট্রেলিং অফ মার্কারি। তাহলে আমরা ওজনের বিভিন্ন জারণ ধর্মগুলো দেখলাম, এবং তার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জারণ ধর্মের মধ্যে যেটা আছে ট্রেলিং অফ মার্কারি। বিরঞ্জন ক্রিয়া, ব্লিচিং অ্যাকশন। ব্লিচিং প্রপার্টি আমরা এর আগে সালফার ডাইঅক্সাইডের পড়েছি, এবার আমরা পড়ব ওজনে। তো আগেই বলেছি ওজন দুস্থিত এবং ভেঙে গিয়ে জায়মান অক্সিজেন দেয়। এই জায়মান অক্সিজেন কোনো কালার্ড সাবস্ট্যান্সকে বর্ণহীন করে দেয়, কালারলেস করে দেয়, জারিত করে কালারলেস করে দেয়। ফলে এই কালারলেস পদার্থটাকে যদি আমরা বায়ুতে ফেলেও রাখি তাহলে কিন্তু ওটা কালারলেস হবে না, এই কালার হবে না, আবার আগের রংটা ফিরে পাবে না। সুতরাং ওজনের বিরঞ্জন ধর্মটাকে আমরা স্থায়ী বলতে পারি। ঠিক আছে, যেহেতু জারিত করে বিরঞ্জিত করছে তাহলে ওজনের বিরঞ্জন ধর্ম স্থায়ী। আচ্ছা, ওজনের একটা শোষক হচ্ছে তারপিন তেল। ওজন ইজ অ্যাবজর্বড বাই টারপেন্টাইন অয়েল। এটার কারণ হচ্ছে ওই ওজোনাইড গঠন। রিজনটা হচ্ছে ওজোনাইড formation with unsaturated with alpha pinene alpha pinene। তোমরা হাইড্রোকার্বন অ্যালকিন যখন পড়বে সেখানে দেখবে যে অ্যালকিন মানে যার মধ্যে ডাবল বন্ড থাকে, বা অ্যালকাইন যার মধ্যে ট্রিপল বন্ড থাকে, এদের সঙ্গে ওজনের বিক্রিয়া, যেটাকে ওজোনলিসিস বলা হয়, এবং সেখানে প্রথমে ওজোনাইড গঠন হয়, তারপরে তার আদ্র বিশ্লেষণ করে অন্যান্য যৌগ হয়। তো এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তার সঙ্গে ওজনের বিক্রিয়া হয়ে যায়। ডাবল বন্ড থাকলে সেই যৌগগুলো অসম্পৃক্ত, বা ট্রিপল বন্ড থাকলেও অসম্পৃক্ত। তো এই
তারপিন তারপিন তেলের মধ্যেও আলফা পাইনিন বলে একটা অসম্পৃক্ত যৌগ আছে, তার মানে এর মধ্যে ডাবল বন্ড আছে, ফলে সেইখানে ওজনের সঙ্গে বিক্রিয়া হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ওজন শোষিত হয়ে যাচ্ছে। এই জন্য তারপিন তেলে ওজন শোষিত হয়। এছাড়াও রাবারের সঙ্গেও তার ওজনের বিক্রিয়া হয়ে যায়, কারণ রাবারে আইসোপ্রিন থাকে, সেও অসম্পৃক্ত যৌগ। পলিমারে তোমরা পড়বে রাবার হচ্ছে আইসোপ্রিনের পলিমার, তো আইসোপ্রিন একটা অসম্পৃক্ত যৌগ, সেটা রাবারে থাকে, ফলে ওজন যখন রাবারের সংস্পর্শে আসবে রাবারের সঙ্গে বিক্রিয়া করে দেবে, রাবারের যেটা ধর্ম সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওজন দিয়ে যখন কোনো কিছু ল্যাবরেটরিতে কাজ করা হয়, রাবারের কোনো কট টক ইত্যাদি ব্যবহার করা যাবে না, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। বা কোনো টায়ার যদি ওজনের সংস্পর্শে আসে, কোনো টায়ার যদি ওজনের সংস্পর্শে আসে, কোনো টায়ার যদি ওজনের সংস্পর্শে আসে, তাহলে সে টায়ার নষ্ট হয়ে যাবে। তাহলে এটা গেল ওজনের অ্যাবজর্বার বা ওজনায়ন গঠন। এবার আমরা ওজনের স্ট্রাকচারটা করব। ওজনের স্ট্রাকচার এর আগে আমরা দেখেছি, রেজোনেন্সের ক্ষেত্রে দেখেছি, ওজন একটা বেন্ট মলিকিউল, তাতে একটা ও ডাবল বন্ড থাকে আর একটা ও কোঅর্ডিনেট বন্ড থাকে, অথবা আমরা কোঅর্ডিনেট বন্ডটাকে কোভ্যালেন্ট বন্ড লিখলে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি। এটার যেমন একটা রেজোনেটিং গঠন হবে, এটারও আমরা রেজোনেটিং গঠন করতে পারি। তার মানে দেখা যাচ্ছে ওজনে যে দুটো ও বন্ধন, সেটা একবার ডাবল বন্ড একবার সিঙ্গেল বন্ড হচ্ছে, একবার ডাবল বন্ড একবার সিঙ্গেল বন্ড, তার মানে দুটো বন্ধনের চরিত্র সমান, তার ফলে ওজন অনুযায়ী দুটো ও বন্ড ডিস্টেন্স বা দুটো বন্ড আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। বন্ধন দৈর্ঘ্য সমান, বন্ধন শক্তিও সমান। তাহলে ওজন সম্পর্কে আমাদের আলোচনা শেষ হয়ে গেল। নেক্সট তাহলে সালফার, গন্ধক বলা হয় বাংলা যেটাকে। সালফারেরও এবং সালফারের একটা নাম আছে জ্বলন্ত পাথর, ব্রিমস্টোন। বাইবেলে একে জ্বলন্ত পাথর বলা হয়েছে। তো সালফারের রূপভেদ আছে, অ্যালোট্রোপ, তার মধ্যে একটা হচ্ছে সাইক্লিক উইথ 6 to 20 s atom। 2 নম্বর সাইক্লিক সাইক্লো S6, 6টা কার্বন। 3 নম্বর ক্যাটিনা, ক্যাটিনা SN। এগুলো বলয় নেই, তবে বিভিন্ন শৃঙ্খল আছে অ্যাসাইক্লিক এগুলো। আর এছাড়াও কিছু আনস্টেবল ক্ষুদ্র পরমাণু নিয়ে, কতগুলো পরমাণু নিয়ে তৈরি হয়, যেগুলো ক্ষুদ্র অণু হিসেবে থাকে। আনস্টেবল স্মল সালফার মলিকিউল SN N এর মান হচ্ছে 2 থেকে 5। এখন আমাদের সমস্ত অ্যালোট্রপি নিয়ে বা অ্যালোট্রপিক ফর্ম নিয়ে আলোচনার দরকার নেই, কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু আমরা দেখে নেব। যেমন হচ্ছে সাইক্লিকের মধ্যে
রম্বিক এবং মনোক্লিনিক দুটো ইম্পর্টেন্ট। রম্বিক এবং মনোক্লিনিক, রম্বিক और আলফা সালফার। এমনিতে সালফারের খনি আছে, সালফারকে প্রকৃতিতে পাওয়া যায়। সালফারের খনি থেকে সালফার নিষ্কাশন করে রোল সালফার তৈরি করা হয়, সেখান থেকেই রম্বিক সালফারটা তৈরি করা হয়। অর্থাৎ রোল সালফারকে আমরা যদি কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করি, তারপরে তাপ দিয়ে বাষ্পীভূত করি, ভেপোরাইজেশন, তারপরে আমরা 2 নম্বর কুলিং করলাম, তাতে ক্রিস্টাল অফ আলফা সালফার বা রম্বিক সালফার পাওয়া যায়। এবং এটার 8টা সালফার পরমাণু থাকে এর মধ্যে, এইভাবে এস 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 মুকুটের মতো করে বলয় আকার 6টা সালফার পরমাণু এইভাবে থাকে, রম্বিক সালফার। এবং সালফারের যত রূপভেদ আছে সবার মধ্যে এটাই মোস্ট স্টেবল। অন্যান্য সমস্ত রূপভেদগুলো ধীরে ধীরে এই আলফা সালফারে কনভার্ট হয়ে যায়। গ্লাসের মধ্যে যখন থাকে এরকম বলয়গুলো একটার পর একটা পরপর সাজানো থাকে। এটা গেল রম্বিক সালফার। এটা তাহলে ক্রিস্টালাইন, নিয়তাকার, এবং এটা বলয়াকার। আর একটা আছে মনোক্লিনিক और प्रिज्मेटिक, और बीटा, 3টে নাম আছে। এটা রম্বিক থেকে করা হয় বা আলফা থেকে। আলফা সালফারকে যদি 369 কেলভিন তাপমাত্রার উপরে উত্তপ্ত করা হয়, তাহলে এটা বিটা সালফার হবে। তার নিচে কিন্তু বিটা সালফার আবার ধীরে ধীরে আলফা সালফার হয়ে যাবে। অর্থাৎ আমরা এইভাবে দেখাতে পারি লেস দেন 369। তাহলে একেবারে 369-এ কি হবে? 369-এর উপরে আলফা থেকে বিটা হয়ে যাবে। বিটা সালফারকে যদি 369-এর নিচে রাখা হয়, সে আবার ধীরে ধীরে আলফা হয়ে যাবে। তাহলে 369-এ কি হবে? দুজনেই থাকবে, সাম্যাবস্থায় থাকবে। এই জন্য 369 তাপমাত্রাটাকে বলা হয়, 369 কেলভিন তাপমাত্রাটাকে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার, অবস্থান্তর তাপমাত্রা বা রূপান্তরী তাপমাত্রা। তো এটাও কিন্তু 8টা পরমাণু নেই থাকে এরা, এবং এদেরও একই বলয়, এরকম এস 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 এরকম বলয়। কিন্তু আলফা সালফারে যেমন পরপর একইভাবে সাজানো থাকে, এদের কিন্তু পরপর একইভাবে সাজানো থাকে না। একটা এরকম থাকলে একটা তার উপর উপর করা থাকে, আবার একটা সোজা, আবার একটা উপর করা, এরকম ভাবে থাকে। যাই হোক,
এই অবস্থান্তর তাপমাত্রা বা ট্রানজিশন টেম্পারেচারটা কাকে বলে, বা আলফা থেকে কীভাবে বিটা পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা করা হয়। তাহলে আমরা প্রথম যে ক্যাটেগরিটা পড়েছিলাম সাইক্লিক, যাতে 6 থেকে 20 পর্যন্ত থাকে, সেটা একটা আলোচনা হলো। এবার সাইক্লো S6 যেটা আমরা পড়লাম, এটা চেয়ারের মতো এর গঠন, অর্থাৎ এই এরকম এস 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 6টা সালফার এই হয়ে থাকে। এবং এর আর একটা নাম আছে এঞ্জেলস সালফার। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে জেনে রাখতে হবে, ডিটেলস এখান থেকে কিছু সেরকম দেবে না। এটা একটা উদ্ভিদ আছে। এছাড়া ক্যাটিনা সালফার আছে, যেটা বললাম এসে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে প্লাস্টিক অর কাই সালফার, বা কোথাও কোথাও গামা সালফারও বলা। এটা কি ওই যে সালফার, রোল সালফার, যেটা সালফার নিষ্কাশনের পর সালফার তৈরি করা হলো, সে রোল সালফারকে প্রথমে গলিয়ে তরল করা হলো, তারপর আবার ফুটিয়ে প্রায় স্ফুটনাঙ্কের কাছাকাছি পর্যন্ত তাপমাত্রা উত্তপ্ত করতে হবে রোল সালফার। তারপরে তাকে ঠান্ডা জলে এরকম সুতোর মতো করে ঢালতে হবে, তাহলে একটা নরম রাবারের মতো, প্লাস্টিকের মতো সালফার তৈরি হবে। এটাকে বলে ক্যাটিনা সালফার বা প্লাস্টিক সালফার। এবং এর বিশেষত্ব হচ্ছে এটাই একমাত্র সালফারের উদ্ভিদ যেটা CS2-তে অদ্রাব্য, ইনসলেবল ইন CS2। সালফারের অন্যান্য সমস্ত উদ্ভিদ CS2-তে দ্রাব্য, কার্বন ডাইসালফাইডে, কিন্তু প্লাস্টিক সালফারটা CS2-তে অদ্রাব্য। এটা ক্যাটিনাস সালফার হলো। আর ক্ষুদ্র অণুবিশিষ্ট সালফার যেটা যেমন S2 একটা ক্ষুদ্র অণুবিশিষ্ট সালফার। তো সালফারকে যদি 1000 কেলভিনের উপরে রাখা যায়, এগুলো তরল অবস্থায় বা বাষ্প অবস্থায় বিভিন্ন অণু হিসেবে থাকতে পারে। 2 থেকে 5টা পরমাণু মিলে অণু হিসেবে থাকতে পারে। S2 যেমন একটা অণু। এই S2 অণু কিন্তু পরাচুম্বকীয়, প্যারাম্যাগনেটিক। অক্সিজেন যেমন O2 হিসেবে প্যারাম্যাগনেটিক হয়, আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী দেখা যায় যে ওতে বিজোড় ইলেকট্রন আছে। S2 অণুতেও আণবিক কক্ষক তত্ত্ব অনুযায়ী দেখানো যায় যে এর মধ্যে বিজোড় ইলেকট্রন আছে, সেই জন্য S2 হচ্ছে প্যারাম্যাগনেটিক। তো তাহলে আমরা সালফারের বিভিন্ন রূপভেদগুলো পড়লাম। এই পর্যন্তই তাহলে আজকে থাক।